বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে দুজন সাংবাদিক আমার সঙ্গে কথা বলবেন আজকের এই আলোচনায়। তার মধ্যে একজনের পরিচয়টা বেশ খানিকটা ভিন্ন এই মুহূর্তে। আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা খানিকটা শালীনতার সঙ্গে প্রভাব বিস্তার করে চলেছেন তাদের একজন মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস ফরিদা ইয়াসমিন, আপনার দুটো পরিচয়, একদিকে রাজনৈতিক সংসদ সদস্য যেহেতু আমি রাজনীতিকও বলবো, পাশাপাশি একই সঙ্গে সাংবাদিকদের নেতা ও প্রেস ক্লাবের সভাপতি হিসেবে। সো আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই দুটো আইডেন্টিটিকে ধারণ করে আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় কতটা এগুচ্ছে নাকি পিছিয়ে পড়ছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গণতন্ত্র কতটুকু এগুচ্ছে না পিছিয়ে পড়ছে? আমি তো বলবো যে এগুচ্ছে। নাকি গণতন্ত্রহীনতার মধ্যে আছে? না, গণতন্ত্রহীনতা আমি বলতে চাই না। আমি বলবো যে গণতন্ত্র এগুচ্ছে। কেন এগুচ্ছে? আমরা কিছুদিন আগে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে এই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচনটি আপনি দেখেছেন যে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অনেকেই অংশ নিয়েছে। তবে একটি দল, আমরা যাকে মানে অন্যতম বিরোধী দল বলছি, বিএনপি, সেখানে নির্বাচনে অংশ নেয়নি। এখন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়াতে যদি কেউ মনে করে যে দেশে গণতন্ত্র নাই, নির্বাচন নিরপেক্ষ হয়নি, এটা কেউ বলতেই পারে। কিন্তু জনগণ কিন্তু সেখানে ভোট দিয়েছে এবং আপনি দেখবেন যে এবারে যে নির্বাচনটি হয়েছে সেটি কিন্তু ছিল অংশগ্রহণমূলক। যদিও অনেক ক্ষেত্রে দেখা গেল যে আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো সে আওয়ামী লীগেরই লোক, কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে। এটিও কিন্তু গণতন্ত্রের অংশ, গণতন্ত্রের সৌন্দর্য আমি বলবো। যে সেখানে কোনো রকম যে বিনা ভোটে নির্বাচন, যে একেবারে প্রতিদ্বন্দ্বিতাবিহীন, সেরকম কিছু হয়নি। কিন্তু সেই নির্বাচনটি গণতান্ত্রিকভাবে হয়েছে এবং এই নির্বাচন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করতে পারেনি। নির্বাচনে যারা পর্যবেক্ষক ছিল তারাও কিন্তু বলেছে যে নির্বাচনে জনগণ ভোট দিয়েছে এবং নির্বাচনটি অবাধ নিরপেক্ষ হয়েছে। এর আগে নির্বাচনগুলো নিয়ে কিছু টুকটাক কথা থাকলেও এবারে নির্বাচন নিয়েও কিন্তু এ ধরনের কোনো প্রশ্ন আসেনি যে নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু বাংলাদেশের ভেতরে তো কেউ প্রশ্ন তুলেছেনি, বিরোধী দল, সিভিল সোসাইটি বা কোনো গণমাধ্যম। দেশের বাইরে থেকে ধরেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তো তারা তো বলেছে যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। না, অবাধ সুষ্ঠু হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি, সেটাও বলেছে। সেটা তারা বলেছে, কিন্তু আমি বলবো যে পুরোপুরি কিন্তু তারা বলেনি। তারা আবার বলছে যে একটি গ্রহণযোগ্যও হয়েছে, নির্বাচনে পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে, যদিও ভোট কিছুটা কম ছিল। এখন আপনি যদি বিএনপির একটি হিসাব করেন, দেশের অর্ধেক মোটামুটি বিএনপির সাপোর্টার আছে, তারা যদি নির্বাচনে না যায় স্বাভাবিকভাবে নির্বাচনে সেখানে একটি অংশ, পার্টিসিপেশনটা কম হবে। কিন্তু নির্বাচন যে নিরপেক্ষ হয়নি এটি আমি জানি না যে এটি বলেছে যে নির্বাচনটি অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে। এই কথাটা বলেছে, ভোটের অংশগ্রহণ কম ছিল এটা বলেছে। কিন্তু যে নির্বাচন এখানে আপনি গণতন্ত্র হয়নি সেটাও বলেছে, আবার ডেমোক্রেটিক প্রসেসও হয়নি সেটাও বলেছে, আবার বিরোধী দল অংশ নেয়নি সেটাও বলেছে। সবটাই তারা এই চারটে দেশ অন্তত। এটা আপনি যদি অন্যান্য দেশের নির্বাচনের দিকেও তাকান, এই সব নির্বাচনই কিন্তু কখনো কোনো নির্বাচন একেবারেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এরকম কিন্তু কখনো কোনো দল, কোনো দেশ বা কোনো পর্যবেক্ষক ওইভাবে বলেনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিষয়গুলো থাকেই, যে কিছু কিছু প্রশ্ন আসে, যে কিছু কারচুপি হতে পারে বা কিছু লোক হয়তো ভোটে যায়নি, কিছু নিরপেক্ষ হয়নি, এই ধরনের প্রশ্নগুলো আসে। একেবারেই 100% কোথাও আপনি কিন্তু পাবেন না যে একেবারে প্রশ্নবিহীন 100% যে হ্যাঁ শতভাগ ভোট হয়েছে, এই ধরনের কোনো প্রক্রিয়া কোথাও কিন্তু আমরা শুনি না। সো আপনি মনে করছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার? অবশ্যই আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে এই নির্বাচনটি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি সরকার
ক্ষমতায় এসেছে এবং গণতন্ত্রের ধারায় বাংলাদেশ আছে। গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ। গণতন্ত্রের যে অন্যান্য যেসব শর্ত আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশ সেটা পূরণ করতে পারছে? অন্যান্য শর্তের মধ্যে ধরেন এই যে প্রেস ফ্রিডম, হিউম্যান রাইটস, এগুলো কি বাংলাদেশ পূরণ করতে পারছে বলে আপনি মনে করেন? অবশ্যই বাংলাদেশে আপনার আমি তো দেখছি যে প্রেস ফ্রিডম বলতে যে আমরা যেটা বুঝি, সে প্রেস ফ্রিডম নাই, আমরা তো সেটা বলছি না। কারণ আপনি যদি প্রেস ফ্রিডমই না থাকতো, আপনি কিন্তু সরাসরি এই ধরনের কথা বলছেন যেভাবে আমরা কথা বলছি, বা আমার বিপক্ষে হয়তো অনেকে বলবে। তো এই সবাই কিন্তু এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে। যে যা লিখছে, কোনো কলম কিন্তু থেমে নাই যে তিনি লিখছেন না বা লিখতে পারবেন না, বাধা দেওয়া হচ্ছে তা না। এবং এই সরকারের আমলে যেভাবে মানে পত্র পত্রিকার বিকাশ হয়েছে, টেলিভিশনগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, এখানে সম্ভবত আমি একটু এদিক সেদিক হতে পারে 43টা টেলিভিশন চ্যানেল কাজ করছে, এইরকম অলমোস্ট এরকম তো কাজ করছে। তো এখানে মানবাধিকারের কথা যদি বলেন, আমি তো বলবো যে মানবাধিকার ঠিকই আছে। মানবাধিকার লঙ্ঘনের কথা বিরোধী দল সবসময় কিছু কিছু প্রশ্ন তুলে, এটা কাজই তারা বলতে চায় যে এখানে লঙ্ঘন হয়েছে বা মানবাধিকার নাই, প্রেস ফ্রিডম নাই, গদবাদা কতগুলো কথা বলছেন। এবং এখন দেখেন নির্বাচনের পরে আপনার যে দলটি নির্বাচনে অংশ নেয়নি, বিএনপি, তারা কিন্তু বারবার বলছে নির্বাচন নিরপেক্ষ হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়নি, তারপরে এই সরকার দেশকে হতাশার দিকে নিয়ে যায়, এই ধরনের কথাগুলো তারা বারবার বলছেন। কিন্তু আমি বলবো যে তাদের কি কোনো দায়িত্ব নেই? তারা কেন নির্বাচনে আসছে না? তারা কেন জনগণের কথা চিন্তা করে কাজ করে না? তারা নির্বাচনের আগে যেভাবে জ্বালাও পোড়াও করলো, এবং যেগুলো মানে ট্রেনে বাসে আগুন দিয়ে যে মানুষ পোড়ালো, তো এইগুলো তো কোনো বিরোধী দলের কাজ হতে পারে না। এগুলো নির্বাচনকে বানচাল করার জন্য একটি প্রক্রিয়া ছিল। তারা নির্বাচনকে, যাতে নির্বাচন না হয়, নির্বাচন যদি না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে এগোবে? এর আগে আপনি দেখেন এই সরকারই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাই কিন্তু যে ভোটের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি এসে 1981 সালে দেশে ফিরে কিন্তু এই যে ভোটের লড়াই তিনি নেমেছেন। এবং এরপরে যে স্বৈরতন্ত্রের পরে যে ক্ষমতায় আসলো, তখন হয়তো যে নির্বাচনটি হলো বিএনপি আওয়ামী লীগ মিলে, সেই সময় যে নির্বাচনে বিএনপির প্রথমবার ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ আসতে পারেনি, কিন্তু তিনি এসেই কিন্তু যে ভোটের লড়াইয়ের কথা বলছেন, ভোটের অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই যে এই স্লোগানটা কিন্তু ভোটের অধিকার, ভাতের অধিকার লড়াই তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি সেই লড়াইগুলো করেছেন। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার মাসুদ কামাল, আপনি কি মনে করেন? আপনি কি দেখেন, আপনার একজন কলিগ এবং আমাদের দুজনের কথোপকথন আপনি শুনছিলেন, সো বাংলাদেশ কি গণতান্ত্রিক ধারায় আছে, না গণতন্ত্র থেকে আসলে অনেকখানি দূরে সরে গেছে? যেটা বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা, এবং আমি বলবো যে স্বাধীনোত্তর বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলই গণতন্ত্রের জন্য কখনো না কখনো সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। দেখেন, একটা জিনিস কি, আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে থেকে 54 বছর আগে। তো তখন চেতনা কি ছিল, এবং 54 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়। আমার শৈশবে যে চিন্তা ছিল, এখন কি সেই চিন্তা আছে? নাই তো। সময়ের প্রেক্ষিতে চিন্তাটা সামনের দিকে অগ্রসর হয়। তো আমাদের দুর্ভাগ্যটা কি জানেন, আমরা যদি সেখানেও থাকতে পারতাম তাহলেও নিজেকে আমার এখন মনে হচ্ছে যে ভাগ্যবান মনে করতাম। আমরা পেছন দিকে যাচ্ছি, এটা হলো আমার অবজারভেশন। আমি যেভাবে দেখি, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যেভাবে রাজনীতি করতেন, উনি যেরকম বহুদলীয় চিন্তার কথা বলতেন, শেষ দিকে উনি বাকশাল করেছিলেন মৃত্যুর আগে আগে, কিন্তু তার আগ পর্যন্ত উনি তো সারা জীবন রাজনীতিই করেছেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখার জন্য। সেই জিনিসটা যতই দিন যাচ্ছে, নানা প্রক্রিয়ায় আমাদের সমাজ থেকে আমাদের গণতান্ত্রিক যে প্রত্যাশা, সেগুলো মার খেয়ে যাচ্ছে। এবং যতই দিন যাচ্ছে, এক একটা করে সরকার চেঞ্জ হচ্ছে, এক একটা করে আপনার মেয়াদ শেষ হচ্ছে, নতুন মেয়াদ আসছে, আরও আমরা নতুন নতুন নানা ধরনের কালাকানুন দেখছি, নতুন নতুন নিগড় দেখছি আমরা, যে নাকি অষ্টপৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে ধরছে। সময় অগ্রসর হচ্ছে, আমাদের তো আরও সামনের দিকে যাওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। এটা খুবই আনফর্চুনেট। মানুষের প্রত্যাশা কিন্তু বেড়েছে, মানুষের প্রত্যাশা তখন যেরকম ছিল এখন কিন্তু তা নেই, তার চেয়ে অনেক বেড়েছে। ওখানে থাকলেও আমরা আনহ্যাপি থাকতাম এই মুহূর্তে, কিন্তু এখন
মানে আনহ্যাপিনেস থেকে, মানে এটা নিয়ে কোনো প্রশ্নই করা যাচ্ছে না। এখন আপনি যদি উদাহরণ চান যে আপনি প্রমাণ করেন, যেমন ফরিদা আপা বললেন যে এই যে আমরা আলোচনা করছি সরকার এটা থামাচ্ছে না। হ্যাঁ, থামাচ্ছে না, এটা সত্য, একদম সত্য কথা বলছেন। থামানোর কিন্তু নানা ধরনের প্রক্রিয়া আছে। আমাদের মন্ত্রীরা বলে কি যে এই কয়েকশো পত্রিকা আছে, কয়েকশো পত্রিকা আছে, এটাই তো প্রমাণ করে, এই সংখ্যাধিক্যই তো প্রমাণ করে যে এসে মত প্রকাশের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে। আছে কি একটা পত্রিকা আপনি দেখাতে পারবেন যার উপর সরকারের মানে শতভাগ থেকে শুরু করে মানে 70% নিয়ন্ত্রণ তো আছেই, দেখেন আপনি একটা পারবেন না। সবগুলি পত্রিকা, এই যে 360, মানে আমি তো বলি তো 7-8টা পত্রিকা ছাড়া বাদবাকি সকল পত্রিকা সরকারের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে যে কীভাবে সরকারি একটা বিজ্ঞাপন পাওয়া যাবে। ওই বিজ্ঞাপন দিয়ে সে পত্রিকাটাকে চালাবে না, লাভ করবে, ক্রোড়পত্র পাবে। সরকার কিন্তু দেখবেন বিভিন্ন ইস্যুতে নানা রকম ক্রোড়পত্র হয়। একটা করে ক্রোড়পত্র পারলে মোটামুটি ধরেন আপনার একটা দৈনিক পত্রিকায় 1 মাসে খরচ উঠে যায়। তো এই যে মাধ্যম, এটা কি, এটা তো সরাসরি উৎকোচ আমি মনে করি। মিডিয়াগুলোকে এভাবে দিয়ে না দিয়ে, মানে আমার বিরুদ্ধে আমার পক্ষে কথা না বললে তোমাকে বিজ্ঞাপন দেবো না, আনার তোমার বিজ্ঞাপন পাবা। তো এটা কি, এটা নিয়ন্ত্রণ নয় কি? আমি আপনাকে বলি, আপনি একটা সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, দেখেন নিয়ন্ত্রণটা কোন পর্যায়ে পড়ছে। মানে নিয়ন্ত্রণ তো অনেক রকম, এইগুলি তো আপনার কিছু চক্ষু লজ্জা অনেক সময় কাজ করে। আমার যেন মনে হয় চক্ষু লজ্জাও নাই। আমি একটা সিম্পলি উদাহরণ দিয়ে বলি, যতগুলি বেসরকারি টেলিভিশন আছে ইনক্লুডিং আপনাদের টেলিভিশন, বিটিভি নিউজ প্রচার করতে হয় না? কেন প্রচার করতে হয়? ওই যে চাংটা, ওইখানে আপনি টাকা পান, গভর্নমেন্ট আপনাকে টাকা দেয় না। কেন দেয় না? আপনার উপর চাপিয়ে দিয়েছে, আমারটা তোমার প্রচার করতে হবে। এটা কি গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণ করে? করে না, করে না তো। আচ্ছা, আমি শেষ দিকে 10 বছর টেলিভিশনে চাকরি করেছি, টানা 10 বছর। আমি কি 10 বছর সাংবাদিক ছিলাম? আমি কিন্তু মাঝে মাঝে ভাবি, ওই আমি যখন আমার সাংবাদিকতা ইতিহাস লিখতে যাই, আমি ভাবি ওই 10 বছরকে আমি আমার সাংবাদিক হিসেবে পরিচয় দেব নাকি একটা কোম্পানির কর্মচারী হিসেবে পরিচয় দেব। কারণ ওই সময়টা আমি ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পেতাম না। সাংবাদিকদের যে ফরিদা পাস, উনি তো সাংবাদিকদের নেত্রী, ওনাদের নেতৃত্বে ওনারা আন্দোলন করে সাংবাদিকদের জন্য একটা পৃথক ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছেন। সেই ওয়েজ বোর্ডের মধ্যে কি টেলিভিশন সাংবাদিকরা পড়ে না তো। টিভি সাংবাদিক একটা কোম্পানির চাকরি করে, তো পারেন নাই কেন? তাহলে আমরা সাংবাদিক না তো? একটা সরকার পারে নাই এই সাংবাদিকদেরকে সাংবাদিকের মর্যাদা দিতে। তো এগুলো আমি বিচ্ছিন্নভাবে বললাম অনেকগুলো, বাট মানুষের যে গণতান্ত্রিক আর গণতান্ত্রিক যে অধিকারটা, গণতান্ত্রিক যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশা কিন্তু আমাদের এখানে নাই। গণতন্ত্রের সব এগুলো গণমাধ্যম, তারপরে আপনার মানবাধিকার, এগুলো তো পার্শ্ববর্তী চিন্তা। প্রধান চিন্তাটা কি? গণতন্ত্রের প্রধান প্রমাণটা কি, প্রধান নমুনাটা কি? সে হলো ভোটাধিকার। ভোটাধিকার আছে জনগণের কাছে কি? যখন দেখেন আপনি রিসেন্টলি একটা জিনিস হচ্ছে, খুব আলোচনা হচ্ছে গত 2-3 দিন ধরে, যে উপজেলা নির্বাচনে এমপি সাহেব, মন্ত্রী সাহেবদের আত্মীয় স্বজনকে দেওয়া যাবে না বলা হচ্ছে না। আচ্ছা, কেন দেওয়া যাবে না? অথবা তাদেরকে দেওয়ার ক্ষেত্রে সমস্যাটা কি? দিলে পরে সমস্যাটা হলো এটা যে তারা এটা বুঝে গেছে যে আসলে তো ভোট টোট কিছু না, নমিনেশনটা কে দিচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট। যদি এমপি সাহেবের ভাইগনা, এমপি সাহেবের শালা পেয়ে যায়, তাহলে তার পাস মোটামুটি 80% হয়ে গেল। তো এটা কি প্রমাণ করে গণতান্ত্রিক? তাদের তো গণতান্ত্রিক রাইট আছে নির্বাচন করবার। আপনি তো না করতে পারেন না, করতে পারেন না। কিন্তু আপনাদের সমস্যাটা কি? আপনি টোটাল পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি ক্রিপল্ড করে দিয়েছেন, পঙ্গু বানাই দিয়েছেন। দেখেন এত বড় একটা নির্বাচন হচ্ছে, স্থানীয় সরকার, জাতীয় পার্টি কোনো খোঁজ পান না তো। অথচ জাতীয় পার্টিতে সংসদের প্রধান বিরোধী দল, তারা কোনো প্রার্থী দিয়েছে খুব দেখেছেন এ পর্যন্ত? নাই তো। কেন নাই? ওরা না এই কারণে যে নৌকা মার্কা ছাড়া তো তারা কিছু পাবে না। তারা জানে নৌকা মার্কা না হলে তো আমার মার্কা দিয়ে তো আমি জিততে পারবো না। তো এরা তো আবার নৌকা মার্কা নেয় নাই, তারা কোন ভরসায় যাবে?
দেখেন মানে একটা গাছের লতানো গাছ হলে যা হয় আর কি, যে লতিয়ে লতিয়ে এসে উঠে, এখন সেটা যদি বট গাছ হয়, শক্ত গাছ তাও হয়, আবার যদি আপনার পাট গাছ হয় তার সঙ্গে কিন্তু সে লতায় লতায় উঠে। এখন তার অবস্থার মধ্যে সে দাঁড়াতেই পায় না। আরেকটা পার্টিকে কি করছে, নির্বাচন থেকে দূরে রাখতে রাখতে এখন তারা নির্বাচন করাও ভুলে গেছে। একদিকে নির্বাচন করা ভুলে গেছে, আরেকদিকে নির্বাচন করা সাহস পাচ্ছে না। থাকলো কে মাঠে? একা আওয়ামী লীগ, আর কেউ নাই। একা আওয়ামী লীগ, আর কেউ নেই। আওয়ামী লীগের এ বি সি ওইটাও হয়ে গেছে। এখন আবার কি শালা, সম্বন্ধী, ভাই না বউ, মানে এখন কোনো দলের মধ্যেও আর নাই, পরিবারের মধ্যে চলে আসছে। ইজ ইট ডেমোক্রেসি? আচ্ছা, আমি মাসুদ ভাইয়ের যে কথাটা মাসুদ ভাই বলেন যে বিজ্ঞাপন সরকারের পক্ষে লিখলে বিজ্ঞাপন দিবে, না হলে দিবে না, এই বিজ্ঞাপনটা তো একটা হাতিয়ার। এটা কিন্তু এই সরকারের সময় না, এইটা হলো সবসময়ই হয়ে থাকে বিজ্ঞাপন, যে কোনো সময় যে এই প্রতিষ্ঠান সরকারের কথা না, এটা বিএনপির সময় ভালো না হলে আওয়ামী লীগের সময় ভালো না। হ্যাঁ, এটা হলো বিজ্ঞাপন একটা টুলস, আমরা জানি যে কন্ট্রোলের, কিন্তু হ্যাঁ অবশ্যই ব্যাড টুলস। কিন্তু এইটা আমার জানা নাই যে বিজ্ঞাপন এই সরকার বলছে যে বিজ্ঞাপন দিবে না বা এরা পক্ষে না লিখলে এই সেই, আমার এটা জানা নাই যে বিজ্ঞাপন। আমরা জানি যে বিজ্ঞাপন অনেক সময় এই ধরনের ব্যাড টুলস হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা কোম্পানির ক্ষেত্রেও হয় অনেক সময়, যে তাদের নিউজ না করলে তারা দিবে না। জানা পত্রিকা তারা ভালো পায়, অনেকে নাম জানা পত্রিকা তারা কোনো বিজ্ঞাপন পায় না, সেটা তো পায় না, বিজ্ঞাপন পায় না, বিজ্ঞাপন দুই একটা পায়। এটা অনেক রকমের বিষয় আছে। আচ্ছা, যেটা বলেন যে বিটিভি নিউজ প্রচারের ক্ষেত্রে, বিটিভি নিউজ এটা যেহেতু একটা ন্যাশনাল নিউজ, এটা ন্যাশনাল টেলিভিশন, তারা হয়তো তাদের যে শর্তের মধ্যে মনে হয়েছিল, লাইসেন্সের শর্তে, যে তাদের একবার তাদের খবরটা প্রচার করবে। আমি তো মনে করি না এর ফলে এটা কোনো গণতন্ত্র ব্যাহত হয়েছে কি সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত হয়েছে। এটা 20 মিনিট বা প্রচার করতেই পারে, কিন্তু তারা তো তাদের নিজস্ব প্রোগ্রাম করছে, তাদের নিজস্ব প্রোগ্রামে তো কোনো বাধা নেই, তারা নিজস্ব খবর দেখাচ্ছে, তারা নিজস্ব রিপোর্টিং করছে, তারা তো সব কিছুই করতেছে। এর মধ্যে এটা লেখাই আছে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ। এটা দর্শক কিভাবে নিবে, সে নিতেও পারে, নাও নিতে পারে, যে সরকারি যন্ত্র এটা দিয়েছে, এটা আমরা দেখলাম বা কিছু। এইটাতে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় আমি মনে করি না। আর যে নির্বাচনের কথা বললেন, যে এইবারে কি দেশে একটা নির্বাচন না করতে করতে একটি দল ভুলেই গেছে নির্বাচন, তো এটার জন্য দায়ী কে? আমি মনে করি না এই সরকার দায়ী। আমি তো প্রথমে যে কথাটা বলছিলাম যে বিএনপি অনেক ক্ষতি করেছে এই মাঠ ছেড়ে দিয়ে, এই যে মানে এককভাবে বিনা ভোটে নির্বাচন করা, এই করা, এইগুলো যে সুযোগ করে দেওয়া। অভিযোগ হচ্ছে যে সরকারি দল সরকারের প্রশাসন যন্ত্র ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করে তারা তাদের মতো নির্বাচন করে, সেখানে তাদের উপর চাপ প্রয়োগ করছে, তারা নির্বাচন করতে পারছে না। এটা তো আওয়ামী লীগের সময় কি, যখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের উপর কি তাদের নির্যাতন হয়নি? এবং তার প্রায়শ্চিত্ত করছে। হ্যাঁ, হয়নি? হ্যাঁ, খারাপ করেছে। তো এরা এই যে 81 নির্বাচনের পরে যে আমরা তো পূর্ণিমার কথা জানি, বিএনপি করেছে বলে, জাতীয় পার্টি করেছে বলে আওয়ামী লীগকে করতে হবে, আওয়ামী লীগ করেছে বলে বিএনপিকে করতে হবে, অবশ্যই মনে করি না আওয়ামী লীগ করতে হবে। কিন্তু যে আওয়ামী লীগ করেছে, আমি বলতেছি যে এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে আমাদের দেশে, যে এই ধরনের মানে যে দল ক্ষমতায় আসবে অন্য দলের উপর একটা নানান রকমের চাপ প্রয়োগ করবে। এটা আগেও হয়েছে, এখন তারা যেভাবে বলছে যে এই সরকার করছে, আমি মনে করি সরকার আমাদের এই সাবকন্টিনেন্টে সরকার একটা প্রেশার ক্রিয়েট করতেই চাইবে, সরকার তার নিজস্বভাবে চলতেই চাইবে, আমরা পাশের দেশেও দেখছি। কিন্তু একটি রাজনৈতিক দলকে শক্ত হয়ে তো দাঁড়াতে হবে, রাজনৈতিক দলকে তো ঘুরে দাঁড়াতে হবে। রাজনৈতিক দল কেন আমার সরকার আমাকে প্রেশার দিচ্ছে, সরকার আমাকে হেনস্থা করছে, আমি সব কিছু ছেড়ে চলে গেলাম। আপনি দেখেন আজকে কত বছর ধরে তারা নির্বাচনে যাচ্ছে না, এবং এই যে উপজেলা নির্বাচনে তারা বলছে এবার ইলেকশন করবে না, তারা নির্বাচনে যাবে না। কিন্তু বিএনপির যে প্রথম দফা যে 150টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, সেখানে 45 জন প্রার্থী আছে বিএনপির, তারা নমিনেশন মানে জমা দিচ্ছে, তারা নির্বাচন করতে যাচ্ছে। এখন বিএনপি সেন্টার থেকে, কেন্দ্র থেকে বলছে যে তারা যদি নির্বাচন করে তাদেরকে বহিষ্কার করা হবে। এর আগেও এই ধরনের জুজুর ভয় দেখানো হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে। তারা তো তৃণমূলের কর্মীরা কিন্তু ইলেকশন করতে চায়, তারা কাজ করতে চায়। একটা দলের মানে মূল রাজনৈতিক দলের কাজ কি?
তারা তো নির্বাচনে যাবে, ক্ষমতায় যাবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা তো থাকবে কর্মীদের, নেতাদের। কিন্তু বিএনপি যেভাবে এই যে ঢালাওভাবে অভিযোগ করে করে তারা কিন্তু পিছন ফিরে তারা দৌড়াচ্ছে, এটা তো হবে না। আমি মনে করি যে এটাও বিএনপি এই দেশের জন্য অনেক ক্ষতি করেছে, রাজনীতির অনেক ক্ষতি করেছে। তাদের উচিত ছিল, তারা বিএনপি যে জনগণের জন্য কথা বলা, তারা কিন্তু কোনো ইস্যু নিয়ে কথা বলে না। অনেক ইস্যু তৈরি হয়েছে, ইস্যু যে তৈরি হয় নাই তাই না, তারা কথা বলতে পারতো। তারা সেগুলো না করে এক কথাই প্রথম থেকেই খালেদা জিয়ার চিকিৎসা, খালেদা জিয়া বিদেশে নিতে হবে, খালেদা জিয়া, এর বাইরে তারা কথা বলছে না। তারা জনগণের কোনো ইস্যু নিয়ে কথা বলছে না। তারা নির্বাচনে আসলেই বলছে এই নির্বাচনে যাব না, একটার পর একটা তারা নির্বাচন বয়কট করছে। এবং শুধু বয়কট না, নির্বাচনকে বানচাল করার জন্য তারা যে ধরনের অগ্নিসন্ত্রাস করেছে, নির্বাচনকে যাতে নির্বাচন না হয়, সেগুলো তো আমি মনে করি রাজনীতির জন্য, দেশের জন্য অনেক অনেক ক্ষতি হয়েছে। তাদের উচিত ছিল একটি রাজনৈতিক দল হিসাবে এবং অন্যতম বিরোধী দল হিসাবে এই নির্বাচনে শক্তভাবে দাঁড়িয়ে থাকা, শক্তভাবে অংশ নেওয়া। আরেকটি কথা আমি বলি যে জাতীয় পার্টির কথা যিনি যেটি বলছেন, যে জাতীয় পার্টি তো কোনো অস্তিত্ব নেই। জাতীয় পার্টি এখন প্রধান বিরোধী দল কেন হয়েছে? বিএনপি তো নাই মাঠে, বিএনপি নাই বলে তাদেরকে এখন তারা কয়েকটা সিট নিয়ে, 11টা সিট নিয়ে তারা প্রধান বিরোধী দল। তো এইটাও তো আমি মনে করি যে রাজনীতির জন্য এটা খুবই ক্ষতি হয়েছে। এবং সেটা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় আসে। আওয়ামী লীগ কি করবে এখন? আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তুমি বারবার বলছে এবং বারবার তাদেরকে নানানভাবে, এর আগের বার তো সরকারের ভাগাভাগির কথাও বলছেন, যে মন্ত্রণালয়ের কয়টা নেওয়ার কথা বলছেন। বেগম জিয়াকে ফোন করেছেন তিনি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময়, তিনি তার ছেলের মৃত্যুর পরে তাকে দেখতে গিয়েছেন। তারা যে আচরণটি করেছেন, একটার পর একটা কিন্তু তারা যে বৈরী আচরণ করেছে, বিএনপি করেছে। বিরোধীরা বলছে যে বাংলাদেশে একটি আমাদের প্রতিবেশীদের পাপেট সরকার বসে আছে এবং এই সরকারকে নির্বাচন ক্ষমতায় থাকতে, তার সুবিধা অনুযায়ী একটা নির্বাচন আয়োজন করতে তারা সহযোগিতা করছে। আপনি কতটা একমত? এবং তার ক্ষোভ হিসাবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় এই যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, হ্যাঁ, আমি মনে করি এটাও এক ধরনের ষড়যন্ত্র। এক ধরনের তারা নির্বাচন বানচাল করতে গিয়ে নির্বাচন সেটা পারে নাই। এখন তারা নতুন খেলায় মেতছে যে তারা নির্বাচনে সহযোগিতা করছে, এই করছে। আমার দেশে নির্বাচন তারা কিভাবে সহযোগিতা করলো? আমার দেশে আমরা জানি যে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এটা বিএনপির ক্ষমতার সময় বিএনপি আসলেও তাদের সাথে সম্পর্ক থাকবে, ভালো থাকতে হবে, যেহেতু প্রতিবেশীর সাথে আমাদের পররাষ্ট্রনীতিতে আছে যে কারোর সাথে বৈরী সম্পর্ক নয়, সবার সাথে বন্ধুত্ব। তো এবং ভারত আমাদেরকে যে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সহযোগিতা করেছে, তারা কিন্তু অস্ত্র দিয়ে সহযোগিতা করা নাই, যুদ্ধ করে সহযোগিতা করা নাই। আমাদের 1 কোটিরও বেশি মানুষ কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের সাধারণ মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে তাদেরকে থাকতে দিয়েছে, তাদেরকে সেখানে খাবার দিয়েছে। সেইভাবে যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার পরে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালো আছে। মাঝে মাঝে যে খারাপ হয় না তা না, খারাপ হয়। অনেক সময় সীমান্ত যে হত্যা নিয়ে আমাদের সম্পর্ক যে খারাপ হয়, কথা হয়, সেটা হয়। কিন্তু তারপরেও মোটামুটি একটা ভালো সম্পর্ক রাখতে হয় প্রতিবেশীর সাথে, কারণ আমাদের অনেক কিছু নির্ভর করে। আমাদের ডাল ভারত থেকে আসে, পেঁয়াজ না আসলে কিন্তু আমাদের হু হু করে বাড়তে থাকে। এগুলো আমাদের আনতে হয় দেশের জন্য, মানুষের জন্য। তো এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য কেন তারা এটা বলছেন? এর আগে আপনি জানেন যে বিএনপির সময়ে কারা এই সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে, আপনি পিছনে আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে সেই সময় সীমান্ত দিয়ে ভারতীয় সমস্ত পণ্য আনতো এবং সেটা নির্দেশ দেওয়া হয়েছিল, অলিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। দৈনিক ইত্তেফাকে এই ধরনের একটা রিপোর্টও আছে যে সেই সময়ে বর্ডার গার্ডকে বলা হয়েছিল যে এটাকে ইগনোর করার জন্য আসুক, কারণ না হলে এদেশে পণ্যের যেভাবে দাম বাড়ে, যেভাবে অসুবিধা হয়ে যায়, যে পণ্য সেভাবে না আসলে, তখনই কিন্তু কসমেটিক্স থেকে শুরু করে শাড়ি গয়না অনেক কিছু সেই সময় আসা শুরু হয়েছে। তারপরে এটা এখন যেগুলো আসছে, সে শুরুটা কিন্তু তারাই করেছিল। এখন তারা বলছে যে এই পণ্য ভারত থেকে আসছে, ভারতের পণ্য বর্জন। আরে ভারতের পণ্য, তাদের বউরা তো ভারতের শাড়ি পরে সবাই, তারা তো সিরিয়ালও ভারতীয় দেখে, তাদের শাড়িগুলো কেন পুরালো না? শাড়িগুলো পুরানো, প্রধানমন্ত্রীও বলেছেন এই কথা, এই কথা বলেছেন, শাড়িগুলো পুরানো। মিস্টার মাসুদ কামাল।
জি দেখেন বিজ্ঞাপন, আমি ওইটা ছোট করে বলি বিজ্ঞাপনের প্রসঙ্গটা, পরে আমি ভারত প্রসঙ্গে আসতেছি। আচ্ছা, একসময় সংবাদ পত্রিকা পড়তেন না? আমরা পড়তাম, আমার বাসায় আমার বাবা রাখতো নিয়মিত সংবাদ পত্রিকা, খুব বিখ্যাত একটা পত্রিকা ছিল। এখন যদি আপনি আপনার লোককে পাঠান যে আমাদের সংবাদ পত্রিকা নিয়ে আসো, ওটা দিয়ে আমি কাইটা তাবিজ বানাবো, তাবিজ এটা চুবাই চুবাই আপনার খাইতে হবে। আপনার লোক 3 জন পাঠাবেন, 3 জন 3 দিক থেকে ঘুরে আসবে, সংবাদ পত্রিকা পাবে না। অথচ জানেন এটা কত কপি চলে বাংলাদেশে? 2,01,100 কপি। এটা হলো এই গত মাসের 24 তারিখের রিপোর্ট, না 13/3/2024 সরকারি হিসেবে, সরকারি হিসাব, এটা সরকার হিসাব দিচ্ছে। বাংলাদেশের খবর পত্রিকা চিনেন? আমি কিসের সাংবাদিকতা করেন চিনেন আপনি? 1,51,000 চলে, এবং এত চলে বলেই তারা 900 টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপন পায়, 1 কলাম বিজ্ঞাপনের জন্য 900 টাকা পায়। এবং তারা দাবি করেছে যে তারা তাদের সাংবাদিকদেরকে 8ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয়। প্রথম আলো 8ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয়, ডেইলি স্টার 8ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয়। এই যে নির্জলা মিথ্যা কথা, কে সিগনেচার করেছে? চৌধুরী সাহেলা পারভিন, উনি উপপরিচালক। এই লোকটা কিন্তু আমার আপনার টাকায় বেতন পাওয়া একটা মিথ্যাবাদী। আমি আপনি এই লোকটাকে মিথ্যা বলার জন্য বেতন দেই, সে সিল মেরে মেরে 3-4 মাস পর এখানে সরকারের লাভটা কি আপনি আমাকে বলেন তো? লাভ ক্ষতি আলোচনা পরে, সরকার মিথ্যা কি মিথ্যা না সেটা বলেন। আপনি প্রেস ক্লাবের সভাপতি, আপনি আমাকে বলেন যে প্রতিদিনের সংবাদ 1,61,000 ছাপায় তারা, বাংলাদেশের প্রতিদিনের বাংলাদেশ 1,61,000 করে বলেন। আজকের বিজনেস বাংলাদেশ 1,51,000 তার সার্কুলেশন, এবং কি ব্যাপার যখন 1,51,000 হচ্ছে সবগুলি 1,51,900, 1,51,900 কি কি? দৈনিক বাংলা, ভোরের ডাক, আজকের বিজনেস বাংলাদেশ, বাংলাদেশ বুলেটিন, বাংলাদেশ খবর, সবগুলি এক সমান চাপে। তো এটা সরকার কেন দেয় বলেন? কেন দেয়? একটা কারণেই দেয়, যে এদেরকে আমার দরকার, এবং আমি যেন বলতে পারি যে আমার হাতে এতগুলি পত্রিকা আছে। এই প্রত্যেকটা লোক, এই প্রত্যেকটা পত্রিকার মালিক, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই প্রত্যেকটা মালিক, একজন মালিকও আমাদের দেশের গণমাধ্যমের জন্য ইতিবাচক ভূমিকা রাখছেন না। তারা পত্রিকা করছেন গণমাধ্যমের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য নয়। পত্রিকার সম্পাদক হিসেবে অ্যাক্রিডিটেশন কার্ড পান, ওই কার্ড দিয়ে সচিবালয়ে যান, যে ধান্দাবাজি করেন। আমার কমিউনিটির লোক, আমি বলতেছি এদেরকে আমরা চিনি না, সব চিনি, হচ্ছে এটা। কাজেই এগুলি বলে লাভ নাই। আপনি যেটা বললেন যে বিটিভির সঙ্গে এরকম একটা শর্ত ছিল গভর্নমেন্টের সঙ্গে, বেসরকারি টিভি করতে গেলে তোমাকে বিটিভির সংবাদ প্রচার করতে হবে, ঠিক বলেছেন আপনি, শর্ত ছিল। প্রশ্ন হলো শর্ত কেন ছিল? সরকার যখন এরকম একটা শর্ত আরোপ করে তখনই তো বোঝা যায় এর নিয়ত খারাপ, তার নিয়তটাই তো খারাপ। এরকম শর্ত নিয়োগ, আচ্ছা আপনি বলেন তো ভাই, অসাধারণ একটা নিয়ম, আপনি একটা দেশ দেখান বাংলাদেশ ছাড়া যে দেশের বেসরকারি টিভিকে সরকারি খবর প্রচার করতে হয়, সরকারের জন্য পে করুক না। ভাই আমি 10 বছর একটা বেসরকারি টিভিতে চাকরি করতাম, প্রতিদিন নিউজ এডিটর ছিলাম, কাদের নিউজটা কোনটা যাবে এটা আমাকে সিদ্ধান্ত দিত, প্রতিদিন বিরক্তি সহকারে ওটা আমরা চালাইতে বাধ্য, কারণ এমন একটা শর্ত তারা দিছে, না চাইলে আমার মানে সম্প্রচার বন্ধ হয়ে যাবে। আর ওটা যেটা বললেন ভারত প্রসঙ্গটা একটু বলি। আমি ছোটবেলায় একটা গল্প শুনেন নাই, একটা ছাগলকে একটা কুকুরে তাড়া করছে, তাড়া করার জন্য ছাগল তো দৌড়াচ্ছে, এখন তাকে যে কোনো সময় কিন্তু কামড় দিতে পারে। এটা দেখে এক লোক এসে ওই কুকুরটাকে দৌড়ে সরাই দিছে, সরাই দেখে ছাগলটাকে ধরছে, ছাগল তার প্রতি কৃতজ্ঞ। তারপরে ছাগলটাকে গলার মধ্যে দড়ির মধ্যে বাইন্দা একটা খুঁটির মধ্যে বাইন্দা রাখছে, বাইন্দা রেখে সে দা ধার করতেছে। এখন ছাগল বলতেছে, ভাই কুকুরের হাত থেকে তো বাঁচছিলাম দৌড়াইয়া, এখন এ তো দা ধার করতেছে আমাকে জব করার জন্য। তাহলে আগে যে তাকে কুকুরের হাত থেকে বাঁচাইলো, ওই যে কৃতজ্ঞতা, ওই কৃতজ্ঞতার ঋণ সে কিভাবে শোধ করতেছে? নিজের জীবন দিয়ে। তো আমি তো অনেকের কাছে কৃতজ্ঞ রে ভাই, আমি যদি মনে করি সেই কৃতজ্ঞতার ঋণ আমাকে জীবন দিয়ে শোধ করতে হবে, অথবা আমার গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে শোধ করতে হবে, তাহলে তো আমি প্রশ্ন করতেই পারি। এখন যদি ওই ছাগল যদি দড়ি ছিঁড়ার জন্য টানাটানি করে,
এটা কি ছাগলের দোষ? ছিঁড়তে পারবে না, আপনি শিওর থাকেন ওই ছুরির নিচে তাকে যেতে হবে। কিন্তু সে ওদের টানাটানি করে, বলে ছাগলটা কিন্তু বেয়াদব, একটু আগে আমি রক্ষা করলাম, এখন টানাটানি করতেছে। তো বিষয়টা হলো এখানে আমার যে গণতান্ত্রিক মূল্যবোধ, সেই মূল্যবোধ যদি শুনেন, প্রতিবেশী দেশটা আমার গণতান্ত্রিক মূল্যবোধের উপরে যদি আমার বাপও হাত দেয়, তাও কি আমি প্রতিবাদ করবো না? আমি বলবো না বাবা তুমি ঠিক করছো না, আমি বলতে পারবো না? তো সেটা বলার অধিকার না, এটা বলাতে কোনো অসুবিধা নেই। এটা তো অনেকে যেটা ধরেন ঠিক করছে না, এটা তো অনেকেই বলছে, কিন্তু ঢালাও ভাবে ভারত বিরোধী, ঢালাও ভাবে এটা আমি বলছি আর কি। আমার কথা হলো কি যে একটা আমরা ফারাক্কাবাদ নিয়ে আমরা কথা বলছি না, যে পানি আমি সবাই সব আমি শুনেন, আমি বন্ধু নির্বাচন করা যায়, ভাই নির্বাচন করা যায় না, ওরকম প্রতিবেশীও নির্বাচন করা যায় না। ওটা আমি পেয়ে গেছি, ওটা আমার ভাই, ওরা তো আমার বন্ধু না। ভারত কিন্তু আমার আমার বন্ধু না, আর আমার ভাই। ভাই আমি কেমনি নির্বাচন করুন ভাই? এটা তো আমার নিয়তি, আমার নিয়তি, এটাকে মেনে নিতে হবে আমাকে। এবং সেই নিয়তির কারণে তারা আমার উপর করতেছে, ভালো কথা। আমার কি করণীয়? আমি কি একটু নড়াচড়াও করতে পারবো না? আমি কি বলতে পারবো না যে আপনার এই সিদ্ধান্তের কারণে আমি আনহ্যাপি? আমি বলতে পারবো না? বললে আমি খারাপ হয়ে গেলাম? মানুষের এটাই গণতান্ত্রিক অধিকার, আপনার পণ্য আমি কিনবো কি কিনবো না, দিস ইজ মাই চয়েস। আর আমি বলছি কিনবো না, তখন আপনি আমার এনে গালাগালি আরম্ভ করছেন। এটা তো হয় না রে ভাই। মানে আমি আপনার কথা বলছি না, আমি বলছি যে কোন একটা পলিটিক্যাল পার্টির পক্ষে এর সঙ্গে বিএনপি আছে কি নাই, গণ অধিকার পরিষদ আছে কি না, এটা তো আমার দেখার বিষয় না। আমি মনে করি যে আমার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা আমার পছন্দ হয় নাই। না হতে আমি বলছি যে আমি এদের পণ্য কিনবো না, না কিনলে নাই, এটা আমার ইচ্ছা। আমি আমার ভাইকে বলি তুই কিনিস না, আমি আমার বোনকে বলি তুমিও কিনো না, আমার মাকে বলি তুমি কিনো না। তারপর যদি তারা কেনে তাদের ব্যাপার, কিন্তু যে আগুন দিয়ে বাজার থেকে কিনে এনে আগুন দিয়ে পুরাই একটা মানে একটা সিন ক্রিয়েট করা, সবসময় সিন ক্রিয়েট করা ঠিক না, কিন্তু যে পুড়েছে সে কিন্তু তার টাকা দিয়ে কিনে আনছে। যদি এমন হতো যে আমার গায়ে একটা খুলে নিয়ে এসে পুড়ছে, তখন আমি বলতে পারতাম সে তার টাকা দিয়ে কিনছে, তার টাকা দিয়ে পুড়ছে। মানুষ যদি তার টাকা দিয়ে সিগারেট কিনে সিগারেট খেয়ে আগুন দিয়ে পুড়ে যেতে পারে, সমস্যাটা কি? আরেকটা প্রসঙ্গ আমরা আলোচনার মধ্যে আনতে চাই যে সাধারণ মানুষ আসলে কেমন আছে তার দৈনন্দিন জীবনে। আমরা যদি দেশের অর্থনীতির কথা চিন্তা করি, বাজারের কথা চিন্তা করি, সামগ্রিকভাবে বা ডেভেলপমেন্টের কথা, যদি ডেভেলপমেন্ট দেখা যায় কিন্তু অ্যাট হোয়াট কস্ট, এই প্রশ্ন মানুষ তোলে। এর সঙ্গে করাপশনের ইস্যু আছে, এর সঙ্গে মানি লন্ডারিং এর ইস্যু আছে, সব মিলিয়ে আপনি কি মনে করেন? দেখেন, এইবার যে আমরা কিছুদিন আগে ঈদ পালন করলাম, রোজা গেল, প্রত্যেক বছর যে রোজার সময় যে জিনিসপত্রের দাম বাড়ে বা ঈদের সময় যে মানুষের যে হয়রানি, তার জিনিসপত্র বলেন, তার বাড়িতে যাওয়া, সব মিলে আমি মনে করি এই বছর তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। জিনিসপত্রের দাম একটু বেড়েছিল, কিন্তু এটা সরকার কিন্তু নিয়ন্ত্রণে আনছে। এবং ট্রাকে করে পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়েছে। এবং শুধু সরকারের যে টিসিবির মাল সেটা না, বিভিন্ন কোম্পানি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে নির্দেশে বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের ট্রাকগুলো পণ্য নিয়ে একেবারেই ন্যায্য মূল্যে, বসুন্ধরা, তারপরে ফ্রেশ যে কোম্পানি, আরও সিটি গ্রুপ, এরকম বিভিন্ন তাদের বিভিন্ন জায়গায় তারা ট্রাকে করে করে একেবারে বাজার মানে কম মূল্যে, যেটা ন্যায্য মূল্যে তারা তাদের পণ্যগুলো দিয়েছে। এইভাবে কিন্তু তারা পাশে থেকেছিল। এবং এটা আমি মনে করি এইবার বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগগুলো ভালো ছিল। মানে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সেই নজরগুলো রেখেছে যে যাতে এই রমজানে মানুষের কষ্ট না হয়, ঈদের সময় কষ্ট না হয়। সাধারণ মানুষ, আপনি দেখেন, আমরা যদি অন্য আরও এক দশক আগের কথাও চিন্তা করি, মানুষের যে অভাব ছিল এইটা কিন্তু এখন নাই। এখন নাই, মানুষের যে গায়ে কাপড় ছিল না, পরনে জুতা ছিল না, আস্তে আস্তে মানুষের কিন্তু এখন গ্রামে গেলেও আপনি দেখবেন যে খুব ভালো আছে তারা, তাদের ঘর বাড়ি সাজানো গোছানো, ইলেকট্রিসিটি আছে, তাদের কাপড় চোপড় ভালো, তাদের এখন আমি কোনো মানুষকে দেখি না যে স্যান্ডেল ছাড়া হাঁটে। মানে এগুলো কিন্তু অনেক বলতে পারেন যে হ্যাঁ অনেক দিন ধরে অনেক সময় নিয়ে হয়েছে, কিন্তু খুব বেশি সময় নেয় কিন্তু এই পরিবর্তনগুলো এসেছে। এখন মানুষের মধ্যে ওই রকম অভাবটা আমি দেখি না, যদিও কিছু
মানে প্রচারণা তো অপপ্রচার তো কিছু আছেই। অপপ্রচার আমি আবারও বলবো যে কিছু মানুষ এই সহযোগিতা না করে অপপ্রচারগুলো করে এবং নানান রকম ষড়যন্ত্রগুলো করে, না করে গঠনমূলক সমালোচনা সরকারের করা উচিত, রাজনৈতিক দলগুলোর করা উচিত। এবং অন্যান্য দেশে কি বিরোধী দলগুলো তো এইভাবে সরকারের সমালোচনা করে না, সরকারকে টেনে হিস্ট্রে নামানোর চিন্তা করে না, এবং আগুন দিয়ে বাসে ট্রেনে ট্রাকে মানে পুড়িয়ে মানুষ হত্যা করে না। সব বিরোধী দলগুলোর দায়িত্ব আছে অনেক, সরকারের দলের যেমন দায়িত্ব আছে, বিরোধী দলের দায়িত্ব আছে। গঠনমূলক সমালোচনা করে কোথায় কিভাবে সহযোগিতা করা যায় সেগুলো তাদের করা উচিত। গঠনমূলক সমালোচনা এটা আপনি কিভাবে ডিফাইন করবেন যে এটা গঠনমূলক, এটা গঠনমূলক না? এটা আসলে আপনি তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট, আপনি ঠিক ডিফাইন ওইভাবে করতে পারবেন না, কিন্তু এটা উপলব্ধির বিষয় আছে। অনেক কিছু আমরা উপলব্ধি করি তো যে এটা এরকম, এটা কোনটা গঠনমূলক, মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারে যে এই সমালোচনাটা করা ঠিক, যে এটা করলে হয়তো সরকার বুঝতে পারবে বা শুধরাবে, বা সরকারের যদি কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারে যে এখানে ভুল ত্রুটি হয়েছে বা এটা করা যায়। কিন্তু হঠকারী সিদ্ধান্ত, হঠকারীভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে মানে বিক্ষোভে উস্কে দেওয়া, এমনভাবে আমি বলবো যে মাসুদ ভাই আমার বড় ভাই যেটা বললেন যে হ্যাঁ কেন ভারতীয় আমি বর্জন করতে পারি, হ্যাঁ আমার ইচ্ছা, আমি ভারতীয় পণ্য কিনবো না, সেটা অন্য কথা। কিন্তু আমি যদি এটাকে মোবিলাইজ করে এটাকে নানানভাবে করতে যাই, সেটা তো একটা মানে ইল মোটিভ, এটা উদ্দেশ্যটা ভালো না। আমার ভারতীয় শাড়ি আমি পরছি আজকে, এটাও ভারতীয় শাড়ি, আমার ভালো লাগে এটা পরতে। বাংলাদেশি শাড়ি আমি পরি, অনেক জামদানিও পরি, ভারতীয় শাড়িও পরি। ভারতীয় শাড়ি পরতে তো অসুবিধা নাই আমার, এটা আমি পরতেই পারি। আবার আমি দেখি যে অনেক মেয়েরা মানে পরে, এবং যারা এই আগুন দিয়ে পোড়ায় তাদের চিহ্নিত, তাদের বউরাও কিন্তু খুব পছন্দ করে ভারতীয় শাড়ি, কাতান টাতান সব তারা পরে। তো এখন আমি এটা পরবো, আমি এটাকে এরকম একটা মানে বাহ্যিকভাবে এমন একটা করব, দরকার নেই। আমার শাড়ি তো ওরা পরে। আর সেদিন ইন্ডিয়ান হাই কমিশনারের স্ত্রীর সঙ্গে আমার কথা হলো, উনি বললেন যে আমার এত ভাল লাগে এখানকার যে চানাচুরগুলো এত মজা, ভালো, ইন্ডিয়ান চানাচুর আনতে হবে কেন? সে বলতেছে ইন্ডিয়ান চানাচুর ইন্ডিয়া থাকবে, আমি এখানে আমি এটা খাই। আবার অনেক সময় যে এখানকার অনেক জিনিস আমার ভালো লাগে আমি কিনি বা নিয়ে যাই, বা ওখানকার কোনো শাড়ি টাড়ি এখানকার মেয়েরা অনেক পছন্দ করে, আমি এনে দেই, বলে যে এই শাড়িটা আমার ভালো লাগে বা এরকম। এটা তো পারস্পরিক একটা থাকতেই পারে, সবারই মানে ভালো জিনিস আছে, সবারই আবার অন্য জিনিসটা পছন্দ। দুই দেশের মধ্যে একেবারে বর্ডার, যেখানে আমাদের 3 দিক দিয়ে ভারতের বর্ডার, আমরা যতই চাপাই না কেন মানে সীমান্ত দিয়ে তো ঠিকই চলে আসে। আর সীমান্ত দিয়ে না আসলেও আমরা যেভাবে ভারতে যত পরিমাণ মানে পর্যটক যায় আর চিকিৎসার জন্য যায়, ঈদের শপিং করতে যায়, আপনি নিউ মার্কেটে গিয়ে দেখেন, কলকাতা নিউ মার্কেটে বাংলাদেশি মানুষে গিজ করে, বাংলাদেশি মানুষ না গেলে ওদের ব্যবসা বন্ধ, এরা যায় নিয়ে আসে, ওরা আনতে হবে কেন ভারতীয় পণ্য? তাহলে বর্জন করো, তোমরা যেও না, তাই না? যে ঠিক আছে আমরা ভারতীয় পণ্য আনতে যাব না বা কিছু, কিন্তু এটা যার যার পছন্দের ব্যাপার। যেইভাবে ভারতীয় পণ্য আগুনে পুড়ায় ভারতীয় পণ্য বর্জন করব, তাহলে ভারতীয় পেঁয়াজ না আসলে তো আমাদের অসুবিধা হয়। ভারতীয় আলু আসে, পেঁয়াজ আসে, ডাল আসে, এগুলো তো আমাদের লাগে। তো এটা পারস্পরিক জিনিসগুলো লাগবে। মাসুদ কামাল জি, কোন প্রসঙ্গে বলবো? যা বলছিলেন আপনার পেছনে আছে, আমি অন্য প্রসঙ্গে যেতে পারি, কোনো অসুবিধা নেই। একটা আমি যেটা প্রশ্ন করেছিলাম যে দেশের আমরা রাজনীতি নিয়ে, ভারত নিয়ে, বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, কিন্তু অর্থনীতির চিত্রটা কি? মানুষ কেমন আছে, বাজারে গিয়ে সে কেমন ফিল করে, দেশের আর্থিক খাতের অবস্থা কি, তার সঙ্গে করাপশনের ইস্যু, মানি লন্ডারিংয়ের ইস্যু, নানা কিছু, এগুলো মানুষকে নানাভাবে স্পর্শ করে। তো আপনি কি দেখেন, অর্থনৈতিক অবস্থা না, এটা কিন্তু আমি একদম মানে দেশের ব্যাংকিং সেক্টর একটা অর্থনৈতিক আলোচনার মধ্যে একটা প্রধান ইস্যু, অন্যতম কতগুলি বিষয় আছে। সে হলো কি, অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে, কিন্তু ফরিদ আপনি যে কথাটা বললেন যে সাধারণ মানুষের মধ্যে অভাবটা কমেছে, এটা সত্য। কিন্তু মানুষের এখন না নানা ধরনের আপনার ইনকাম জেনারেশনের সোর্স তৈরি হয়ে গেছে। আমি অনেক লোককে চিনি যে আপনার গ্রামে বসে আছে, অথবা মনে করেন মফস্বল শহরে আছে, সে অনলাইনে ইনকাম করতেছে, অনলাইন কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্ট থেকে কিছু না কিছু ইনকাম করছে, এবং এই ফিগারটা একদম খারাপ না, কিন্তু প্রচুর ফিগার আসে। তো আবার দেশের প্রচুর লোক, প্রায় 1 কোটি লোক তো দেশের বাইরেই থাকে, তারা তো বিদেশ থেকে ইনকাম করে দেশে পাঠায় না, পাঠায় তো, কাজে এই সমস্ত ইনকাম তো দেশে জমা হচ্ছে। এটা হলো একদিকে ভালো দিক, পজিটিভ দিক। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই।
একটা ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। অনেকে বলে যে এই মোবাইল আমি দিয়েছি, এই মোবাইলটা আমি টাকা দিয়ে কিনছি ভাই, আপনি দেন নাই, আমি কিনছি টাকা দিয়ে, তাই না? এটা কেউ কাউকে দেয় না, সরকার ব্যাপারটাকে ইজি করে দেয়। সরকার কি করে, এই মোবাইলটা দেশে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমিয়ে দেয়, ওইটি আমার লাভ, অথবা প্রতিবন্ধকতা বাড়িয়ে দেয়, ওইটা আমার লস। যেমন ধরেন ল্যাপটপ কেনার উপর ট্যাক্সটা গভর্নমেন্ট নেয় না, এখন মানুষ প্রচুর ল্যাপটপ ইউজ করছে, কম্পিউটার অ্যাক্সেসরিজের উপর ট্যাক্স কমাই দিয়েছে, মানুষ এটা খুশি। আমি ওইগুলি বলছি, কেউ কিছু দেয় না, কিন্তু পলিসি সাপোর্ট। ইন্টারনেট যেটা আছে, ইন্টারনেট কেউ না পারতো, পৃথিবীর একটা দেশ দেখান তো যেখানে ইন্টারনেট নাই। আপনি বলবেন কেন আপনি বলছেন আমি দিচ্ছি, আপনার যখন ছিলেন ক্ষমতা তখন আসছে, তখন অন্য কেউ থাকলেও আসতো নাকি, আসতো। কাজে ওইটা ওইভাবে নয়। আমার কথা হলো এই জিনিসটার জন্য আপনি কতটা জিনিসটাকে ইজি করতে পারছেন, সেটা হলো দেখার বিষয়। সেটা নিয়ে আলোচনা করলে ভালো, অনেক ভালো ভালো দিক আছে, উন্নয়নের দিক আছে, আমি এগুলো কিন্তু অস্বীকার করছি না একদম, যে মানে সবই খারাপ এটা তো হয় না রে ভাই। পৃথিবীতে এমন কিছু আপনি দেখাতে পারবেন না যা সব খারাপ, আবার এমন কিছু নাই যা সব ভালো। ভালো মন্দ একটা ব্যালেন্স থাকে। এখন যেটা হচ্ছে, অর্থনীতিতে একটা অস্থিরতা কিরকম, মানুষ ইনকাম করছে, কিন্তু সেই ইনকামের ক্ষেত্রে সরকারের ভূমিকাটা সবসময় ইতিবাচক থাকছে না। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের সবচেয়ে বড় ইনকামের মধ্যে কি আছে? গার্মেন্ট সেক্টর, আরেকটা হলো আপনার রেমিটেন্স, বিদেশি যারা শ্রমিক থাকে। আপনি যে কোনো একজন বিদেশি চাকরি করে, মধ্যপ্রাচ্য হোক, ইউরোপিয়ান কান্ট্রি হোক, যে কোনো দেশে একজন সাধারণ শ্রমিক, সাধারণ ইনকাম করে যা, তাদেরকে জিজ্ঞাসা করেন সে ওইখানে বাংলাদেশ এমবেসিতে যে আদৌ কোনো সম্মান অথবা সাহায্য পায় কিনা। র্যান্ডমলি বাঁচতে হবে না, আপনি যে কোনো ধরবেন, ভাই আপনি কি এমনি হেল্প পাচ্ছেন, জিজ্ঞেস করে দেখেন। কুকুর বিড়ালের মতো আচরণ করে এরা, এই আমলাগুলো ওখানে যারা যায়, যেহেতু ফরেন সার্ভিস থেকে যায়, যখন সে ফরেন সার্ভিসে চান্স পায় তখনই তো সে মনে করে যে সে অন্য অভিজাত শ্রেণীর লোক। তারপরে যখন বিদেশে পোস্টিং পায় তখন তো সে আর বাঙালিদেরকে মানুষই মনে করে না। আপনি যান, জিজ্ঞাসা করেন, আপনি কালকে প্রমাণ নেন, আত্মীয়স্বজনের কাছে জিজ্ঞাসা করেন যে আপনি ওখানে যান যে দূতাবাসে কোনো হেল্প পান, অথচ তাকে তো ওখানে নিয়োগিত হয়েছে মূলত এই কাজটা করার জন্য। ওইখানে যদি হেল্পটা পাইতো তাহলে আমাদের এখানে আরও আসতো আয়টা। তারা যখন বিদেশে যায়, যে কোনো শ্রমিক বিদেশে যায়, জিজ্ঞাসা করেন যাওয়ার সময় আদম ব্যাপারী তোমার সঙ্গে কী আচরণটা করছে, কত টাকা নিছে, জিজ্ঞাসা করেন। কেউ বলবে না, কারো যাওয়ার ঘটনাটা নিয়ে আপনি পাবেন না যে তাকে যে শর্তে নিয়ে গেছিল ওই শর্তে চাকরি দিছে, অথবা যাওয়ার সময় টাকা তাকে বেশি দিতে হয় নাই, পাবেন না, আপনি একজনকেও পাবেন না। তাহলে এই ক্ষেত্রে যদি সরকার আরও বেশি সতর্ক হতো তাহলে কিন্তু আমাদের এই ইনকামগুলো বাড়তো, আরও বাড়তো ইনকাম। আমরা আনস্কিল পাঠাচ্ছি, স্কিল শ্রমিক পাঠাতে পারছি না কেন? একটু ট্রেন্ড আপ করলে হয়, বেশি কিছু না, আপনি একজন কাজের লোক হিসেবে পাঠান না কেন? ওখানকার যে ভাষা, দু একটা জিনিসই তো, একটা কাজের ওখানে যেমন এই হিসেবে মানে হোম ওয়ার্কার হিসেবে কাজ করবে, তার জন্য ম্যাক্সিমাম 2 থেকে 300 শব্দ শিখলেই হয়ে যায়। এখন বাড়ির মালিক বললো কাপ নিয়ে আসো, উনি নিয়ে গেল শোকেস, তাহলে চট থাপড় খাইতেই পারে 2 একদিন পরে, তখন বলবে অত্যাচার করে, আইসা পরে সর্বস্ব কিন্তু খোয়াইয়ে দিয়ে আসলো, টাকাও খোয়াইলো, বাণিজ্য তো খোয়াইলো, এরকম কিন্তু হয়। তো আমি সেটা বলছি যে এই জিনিসগুলো আমরা যে খাতগুলো থেকে ইনকামটা করি সেই খাতগুলো অবহেলিত রয়ে গেছে, এটা হলো। আর সবচেয়ে যেটা বড় জিনিস, ওই যে বটমলেস, আপনি একদিকে আনতেছেন আরেকদিকে পাচার করে দিচ্ছেন। পাচারটা আপনি থামাইতে পারলেন না কেন? কেমনি থামাবেন? তারা তো আপনারই লোক। প্রবলেমটা হলো এখানে, পাচারের ব্যাপারে যতগুলি নিউজে পর্যন্ত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, অমুক পাচার করে, তমুক পাচার করে, এই কোনো একটা লোক কি সরকারের বিরোধী লোক? অথবা এই পাচারের নিউজগুলো আসার পর কোনো একটা লোকের বিরুদ্ধে সরকারি পর্যায়ে কোনো ধরনের অ্যাকশন হয়েছে দেখছেন? বরঞ্চ অর্ডার আসে 3 মাস এটা নিয়ে আলোচনা করা যাবে না, 3 মাস তদন্ত করা যাবে না। আর আদালতে তো বলা উচিত ছিল যে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আমি একটা অন্যায় করছি, আপনি বিচারক, আপনার দায়িত্বটা কি যে আদৌ সে অন্যায় করছে কিনা এখনই এটা সবাই তোমরা আলোচনা করে শেষ করো, তদন্ত করো। কিন্তু আপনি বলেন কি 3 মাসের মধ্যে কোনো তদন্ত করতে পারবে না, তো 3 মাসের মধ্যে আমি তো গুছাই নেব। বিচার বিভাগে
আমি তো গুছাই নেবো জিনিসটা। তো এই যে বিষয়গুলো, এই অনিয়মগুলো হয় কি, আমি বলি আপনাকে, অন্য কিছু না, কিন্তু এই অনিয়মের সুফল ভোগ করে কে? অল্প কিছু লোক। আর এই অনিয়মগুলো সাধারণ মানুষ কি বুঝে না? সাধারণ মানুষ তো ভাত টাত খায় এবং তারা সোডিয়ামযুক্ত লবণও খায়, কাজে মাথার মধ্যে বুদ্ধি একদম নাই তা বলতে পারবেন না, হাবাগোবা না, বুঝে। এবং বোঝার পর সমস্ত ক্ষোভটা কার প্রতি যায়? এস আলমের প্রতিও যায় না, অথবা ওই সাইফুজ্জামান জাবেদের প্রতিও যায় না। যায় কার প্রতি? যে সরকার তাদেরকে করতে দিয়েছে এই অপকর্মগুলো, তাদের বিরুদ্ধে যায়। কেন এগুলো ইনভাইট করে তারা? আমি এই জিনিসটি বুঝি না, কেন ইনভাইট করে? ভাই, একটা মানুষের এক জীবনে কত দরকার, কত দরকার? ওই একটা প্রবাদ আছে, গ্রাম্য প্রবাদ, আমি বলি আপনাকে, আপনি যত টাকা হোক, আপনি কিন্তু পেটের বাইরে খাইতে পারবেন না, খাটের বাইরে শুইতে পারবেন না। আপনি এখন যে ইনকাম করেন তার 4 গুণ ইনকাম করেন, আপনি কি 4 গুণ ভাত খাইতে পারবেন? পারবেন না। আপনি যদি অনেক টাকা ইনকাম করেন, আপনি খাটকে ডাবল করে ফেলাবেন? তা করবেন না। আপনি খাটের বাইরে শুইতেও পারবেন না, পেটের বাইরে খাইতেও পারবেন না। এই জিনিসটা যদি আপনার উপলব্ধির মধ্যে না আসে, তাহলে আপনার আমি কি বুঝাবো? বুঝবেন না, কেউ বুঝবে না। আপনি বোঝেন, বা ওই যে প্রশ্ন কেন ইনভাইট করেন এগুলোর, তার উত্তর কি? আমাদের যে রেমিটেন্স আসছে, যাদেরকে বাইরে পাঠানো হচ্ছে, এখন ইদানিং কিন্তু অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমান সরকার। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটও করা হয়েছে বেশ কিছু, সরকারের একেবারে তত্ত্বাবধানেই, যে তাদের যে যে দেশে যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ, তারপর ওই বিভিন্ন ওই যে কাপটাকে কি বলে, ওই সব মানে হাউস হোল্ডের ট্রেনিং দেওয়া, এগুলো পাঠাচ্ছে। তবে এটা ঠিক, আমি স্বীকার করছি মাসুদ ভাইয়ের সাথে, যে বাইরে গেলে এই অভিযোগগুলো শুনতে হয় যে দূতাবাস সেভাবে সহযোগিতা করে না। আমি কিছুদিন আগেও আসলাম ইউরোপে, আমেরিকায়, সবাই আমাকে এটাই বলছে, আপা একটু গিয়ে একটু দেখবেন যেন আমাদের হয়রানি শিকার হতে না হয়। সরকার কিন্তু এয়ারপোর্টে প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক করেছে, আলাদা লাইন করেছে, অনেক কিছু, সব কিছুই আছে। তারপরে সমস্যাগুলো কিন্তু মিটছে না। এই প্রশ্নটা আসলে আমারও, যে এই সব কিছু আছে, সিস্টেমে সব কিছু দিয়েছে, তাহলে কাজগুলো হচ্ছে না কেন? এই কাজগুলো আসলে যারা দায়িত্ব আছে, সেটাও তো সরকারকেই খুঁজে বের করতে আমি সেটাই বলছি, যে সরকার উদ্যোগ নিয়েছে ঠিক আছে, তারপরেও সেখানে কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না, কোন কোন জায়গায় যারা দায়িত্বে আছে তাদেরকে আরেকটু সতর্ক হওয়া দরকার, যে এই কোথায় গলতটা, কোথায় সমস্যাগুলো কোথায়। এবং যারা বিদেশে আছে পোস্টিং, মাসুদ ভাই যেটা বলো না, তাদের মানসিকতার কিছু সমস্যা আছে। তারা মনে করে, এই আমি যেটা শুনলাম, যেটা সত্যি কথা, পাসপোর্ট হয়তো রিনিউ করতে গেল, একে ও অফিসার লেভেলে ওটা যায়ও না, নিচে থেকে ও আজকে ব্যস্ত, কালকে আসো, মানে এরকম ঘোরায়। তো এইগুলো আমার মনে হয় যে অফিসারদের একটু সতর্ক হওয়া উচিত, যে আসলে নিচের লেভেলে কারা কি করতেছে। উনি জানেও না যে পিওনের কাছে যে আসছে, সে তাকে তো ঢুকতেই দিচ্ছে না, যে না আজকে হবে না, আজকে স্যার ব্যস্ত, কালকে আসবা, কালকে আসলে বলে না আজকে স্যার এখন নাই। তো এটা হয়তো ওনারা এগুলো জানে কি না, এগুলো একটু দেখা উচিত আর কি, যারা উপরের লেভেলে আছে তাদেরকে, অ্যাম্বাসেডারদের খোঁজ নেওয়া উচিত যে এই সমস্যা হয় কিনা, বা এখান থেকে যারা মন্ত্রীরা আছেন বা আছেন, এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা যে উন্নয়নের কথা বলছি, উন্নয়ন হচ্ছে আমাদের, এর অংশীদার তো যারা রেমিটেন্স পাঠায় তারাও। আমরা তো বলছি যে আমরা, তারা শুধু পাঠায় তা না, তারা অংশীদার শুধু নয়, তারা আসলে অনেক মুখ্য ভূমিকা পালন করেন ক্ষেত্রে। সেটাই তাদের কন্ট্রিবিউশন অনেক, মানে অংশীদার মানে কি, অংশীদার শুধু মানে তাদের টাকা পয়সা দিয়ে তাদের একটা বিরাট অংশ। বাংলাদেশের অর্থনীতি তো 3টা প্রধান খাত, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে তৈরি পোশাক খাত। হ্যাঁ, তো এর আমি বাইরে গেলাম সবসময় বলি যে আপনারা কোনো অংশে কিন্তু কম না, আপনার বাইরে আপনাদের দেশে যত উন্নয়ন হচ্ছে এর আপনারা কিন্তু এর ভাগিদার, আপনাদের অর্থেই কিন্তু হচ্ছে।
আপনারাই সেখানে দিচ্ছেন। তো এইটাকে আমাদের অনেক গুরুত্ব দেওয়া উচিত, যে যারা প্রবাসে থাকে তারা এই তাদের রেমিটেন্স পাঠানো কমে গেলে আমাদের তখন রিজার্ভ কমে যায়, তখন আমরা চিন্তা করি রিজার্ভ কেন কমছে, তখন বৈধ পথে আসছে না নাকি অবৈধ পথে আসছে। তো এটাও দেখা দরকার যে বৈধ পথে যেন রেমিটেন্সগুলো আসে, হুন্ডির মাধ্যমে যেন না আসে। তো এগুলো আমরা বলছি সরকারে যারা দায়িত্বে আছে, আমি বলছি আমি তো এখন সরকারের অংশই মনে করি, যেহেতু আওয়ামী লীগের এমপি আমি বলছি এই বিষয়গুলো যারা দায়িত্ব আছে তাদের আর একটু সতর্ক হওয়া দরকার, সতর্কতার সাথে সে দায়িত্বগুলো পালন করা দরকার। যে তারা এখানে অনেক কষ্টের শ্রম, মানে কষ্ট করে শ্রম দিয়ে তারা যে উপার্জনটি করে সেগুলো তারা দেশে পাঠাচ্ছে এবং আমাদের রিজার্ভ সেখানে বাড়ছে, আমাদের উন্নয়নের আমরা কাজ করছি, তাদের সুযোগ সুবিধাগুলো আমাদের দেখা দরকার। এইসব বিষয় নিয়ে আপনি সংসদে সোচ্চার হবেন? অবশ্যই আমি সব বিষয়েই কথা বলতে চাই। বা আমরা একটু আলোচনার শেষের দিকে চলে এসেছি, যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে বছরের পর বছর ধরে প্রশ্নবিদ্ধ থাকছে, এটি কবে প্রশ্নমুক্ত হবে? এটি রাজনৈতিক দলগুলির উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রমুখী হতে হবে। রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে যে আমাদেরকে আমাদের দায়িত্ব আছে, সব রাজনৈতিক দলে, শুধু সরকারের একা দায়িত্ব না। সরকারের দায়িত্ব আছে, আমি মনে করি না যে দায়িত্ব নাই, সরকারের দায়িত্ব আছে, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর তাদের দায়িত্ব আছে যে তাকে সে যে একটা রাজনৈতিক দল সেইভাবে তাকে প্রমাণ করতে হবে যে আমি রাজনৈতিক দল, আমি রাজনীতি করতে চাই, এবং রাজনীতির মধ্যে অনেক নির্যাতন থাকবে, অনেক রকম বাধা বিপত্তি থাকবে, সেগুলো থাকেই আমাদের এই সাবকন্টিনেন্টে। আমি মনে করি যে এগুলাই বাস্তবতা, আমরা এর থেকে বেরিয়ে আসতে পারছি না, কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা নিশ্চয়ই আশা করি যে এর থেকে আমরা বেরিয়ে আসব। তবে এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের চর্চা করতে হবে এবং গণতন্ত্রের জন্য তাদের লড়াইটা করতে হবে। যে আমি থাকতে পারছি না, আমি পারছি না, আমি নির্বাচনে যাব না। আরে নির্বাচনে আসো না। নির্বাচনে 2014-তে বিএনপি যে ভুলটাই করছে, এই ভুলটা তো একটার পর একটা করেই যাচ্ছে। তাদের নির্বাচনে অংশ নেওয়া তাদের একটা বিরাট ভুল ছিল, তারা এখন স্বীকার করে না নেওয়া, অংশ না নেওয়াটা 2014। একটা জিনিস কি আমি আপনাকে শেষ বক্তব্য বললে অল্প সময় বলবো, একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এক সময় এখানে দেশে কিন্তু হয়তো শেখ হাসিনা থাকবেন না, এক সময় খালেদা জিয়াও থাকবেন না, হয়তো এমন হতে পারে আওয়ামী লীগ বিএনপিও থাকবে না, কিন্তু ভাই এই দেশটা তো থেকে যাবে, এই দেশের মানুষ থেকে যাবে, এবং সেই মানুষের কাছে একটা ইতিহাস থেকে যাবে। সেই মানুষ কিন্তু এই সময়টাকে তার মতো করে বিশ্লেষণ করবে। আপনি পুরো একটা জাতিকে দিনের পর দিন, বছরের পর বছর মূর্খ করে রাখবেন, পারবেন না। এটা পৃথিবীর কেউ পারে নাই। সবাই বিশ্লেষণ কিন্তু করবে। আমরা ক্রমাগত একটা বিভক্ত জাতিতে পরিণত হচ্ছি। আপনি ভাবেন, একটা কথা আমি বলি, আজকে জিয়াউর রহমানকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। আবার এই জিয়ার দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, মানে করা হয়েছিল। এর কোনোটাই কি প্রত্যাশিত? কোনোটাই প্রত্যাশিত না। ইতিহাসে যার যা ভূমিকা তাকে সেখানেই রাখতে হবে, তাকে ততটুকু দিতে হবে। যদি ততটুকু আপনি দিতে পারেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন যে তোমার সব খারাপ, আমার সব ভালো, তাহলে তো হবে না। আপনি এক কাজ করেন, আপনি যে কোনো একজন আওয়ামী লীগের একজন সেন্ট্রাল কমিটি বাদ দেন, আওয়ামী লীগের জেলা কমিটির কোনো একজন নেতাকে জিজ্ঞাসা করেন তো যে গত 15 বছর এবং তার আগে 5 বছর 20 বছর তো শেখ হাসিনা ক্ষমতায় আছে, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন আওয়ামী লীগ কি কি ভুল করেছে, 5টা ভুল আমাকে বলো। সে অনিয়ারে একটা ভুলের কথা স্বীকার করবে না। অথবা বলেন এই সময় বিএনপি কি কি ভালো কাজ করেছে, বলবে বিএনপি কোনো ভালো কাজ করে নাই। আবার ঠিক রিভার্স, বিএনপির একজন লিডারকে আপনি জিজ্ঞাসা করেন তো যে এই সময়ে খালেদা জিয়া অথবা তারেক রহমান কি কি ভুল করেছে, তাদের জায়গায় কোনো ভুল নাই। আর আওয়ামী লীগ শেখ হাসিনা সব খারাপ করছে। তাহলে ভার্চুয়ালি কি, তার দলের নেতা হলো ফেরেশতা আর বিরোধী দলের নেতা হলো শয়তান। এবং সেই 1991 সাল থেকে বলতে গেলে ভার্চুয়ালি আমরা কখনো শয়তান দ্বারা শাসিত, কখনো ফেরেশতা দ্বারা শাসিত। আমি তো ফেরেশতার শাসন চাই না, শয়তানের শাসনও চাই না, আমি মানুষের শাসন চাই। যে মানুষ স্বীকার করবে আমার ভুলও আছে, আমার শুদ্ধও আছে, আমার প্রতিদ্বন্দ্বী তারও ভুল আছে, তারও শুদ্ধ আছে। শুদ্ধের জন্য তাকে প্রশংসা করব, ভুলের জন্য সমালোচনা করব। ওই সমালোচনা থেকে উনিও শিক্ষা নেবেন,
আমিও শিক্ষা নেব। এই মানসিকতা দলগুলোর টপ টু বটম কোথাও আছে? যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা একটা বিভক্ত জাতি হিসেবেই অগ্রসর হওয়ার চেষ্টা করব, কিন্তু ক্রমাগত পিছিয়ে যাব। তো আমি মনে করি নাগরিক হিসেবেও মানে মানুষেরও নাগরিক দায়িত্ব আছে প্রত্যেকটা মানুষেরই। তার নিজের জায়গা থেকে সে কতটা সৎ থাকবে, সে নিজের জায়গা থেকে সে কতটা ভালো কাজ করবে, সে ভালো জিনিসটা নিবে, খারাপ জিনিসটাকে ত্যাগ করবে, এটা প্রত্যেক মানুষেরই তার নিজের সেই দায়িত্ব থাকা উচিত। শুধু সরকার বা বিরোধী দল রাজনীতি সেগুলো তো আছেই, মানে এককভাবে কাউকে দায়িত্ব না দিয়ে আমার মনে হয় মানুষেরও সেই দায়িত্ব। কিন্তু বাংলাদেশে একটা সমস্যা আছে, আমার হাতে সময় নেই, নাহলে এটা এই বিষয় নিয়ে আপনারা দুজনে আরো আলোচনা করছেন, যে বাংলাদেশের নাগরিকরা কথা বলে বা নাগরিক সমাজ বলে যাদেরকে আমরা বুঝি, তারা যদি কথা বলে, যারাই ক্ষমতায় থাকুক না কেন, সেটা মানে সরকারের কোনো সমালোচনা করলে তারা মনে করে এরা বা তাদেরকে বিরোধী দল হিসেবে বিরোধী দলের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করে। এই প্রবণতা কিন্তু বাংলাদেশে ভীষণ এটা আপনার বিরোধী দলের সাথে না, মানে আমি সরকারের যদি কোনো একটা কনস্ট্রাকটিভ বিভক্ত হয়ে গেছে আপনি ওইটা বলতে পারেন। কেউ ট্যাগ না সেটা তো আছে, মানে তার বাইরেও যদি দু চারজন থাকে কথা বলে। বাংলাদেশে এটা বিভাজন হয়েছে, সেটা ঠিক কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, কিন্তু তার বাইরেও বাংলাদেশে মানুষ আছে যারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, পছন্দ করে না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংস্রব নেই, বাট তাদের ভয়েস আছে। ভয়েস থাকা উচিত। আমি মনে করি যে কেউ সবাই আওয়ামী লীগ করবে, কেউ সবাই বিএনপি করবে তা না, কিছু মানুষ তো এরকম থাকতে হবে, থাকা উচিত। এবং যেটা আমরা বলছি না যে ইতিহাসের জায়গা কেউ কাউকে দিতে পারে না, ইতিহাস কিন্তু তার আপন গতিতে সে জায়গা করে নেবে। থ্যাংক ইউ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস মাসুদ কামাল এবং মিস ফরিদা ইয়াসমিন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি দুজনই সাংবাদিক, একজন রাজনীতিকও বটে, নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাতীয় সংসদ সদস্য সর্বশেষ বলছিলেন যে ইতিহাসে যার যার জায়গা ইতিহাসই ঠিক করে দেয়, এটা নিয়ে আমরা যতই আলোচনা করি না বা বিতর্ক করি না কেন। আরেকজন অনেকগুলো কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একদিন শেখ হাসিনাও থাকবেন না, একদিন খালেদা জিও থাকবেন না, আওয়ামী লীগও হয়তো থাকবে না, বিএনপি হয়তো থাকবে না, আমিও থাকবো না, আপনিও হয়তো থাকবেন না, কিন্তু দেশটা থাকবে, সেটা যেন সবাই মাথায় থাকে। খাবারের একটা লিমিট আছে, আপনি চাইলেই খুব বেশি খেতে পারবেন না, যত বেশি খান তার চাইতে বেশি খেতে পারবেন না, সর্বোচ্চ একটা মাত্রা আছে। আপনার শোয়ার জন্য প্রচুর জায়গার দরকার নেই, বা সর্বোচ্চ কতটুকু জায়গা আপনি ব্যবহার করতে পারেন সেটা আমরা প্রত্যেকেই যারা ঘুমাই, যারা ঘুমান না তাদের কথা আলাদা, তারা কম বেশি সকলেই জানি। কিন্তু তারপরও মানুষের চাহিদার কোনো শেষ নেই। হ্যাঁ, থাকতে পারে, আপনি পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা করবেন, কতটুকু চিন্তা করবেন, এবং চিন্তা করে যারা অনেকে রেখে যান তাদের ইতিহাস যদি আমরা দেখি সবটা তারা ভোগ করতে পারেন কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। বা আপনি লাক্সারিয়াস লাইফ লিড করবেন, সেটা কতটা এক্সট্রিম পর্যায়ে, সর্বোচ্চটা ব্যবহার করবার উপর আমরা দেখি অনেকে সম্পদ করবার যে প্রবণতা, যে গ্রেডিনেস, সেটার কিন্তু শেষ নেই, এবং সেটা অন্যেরটা হরণ করে। কাজে এই প্রবণতা থেকে বেরিয়ে আসা আমাদের প্রত্যেকেরই দরকার। যাদের মধ্যে এই প্রবণতা বেশি আছে তারা বেরোবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশটাকে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালনা করতে হবে। এটি আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল, এবং গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে, কিন্তু গণতন্ত্র ছাড়া আসলে উন্নয়ন বলি, অগ্রযাত্রা বলি, কোনো কিছুকে টেকসই করা যায় না। এবং এই প্রশ্ন যখন নানা প্রান্ত থেকে উঠে দেশের ভেতরে বাইরে, তখন কিন্তু আসলে আমাদের প্রত্যেককেই লজ্জায় মাথা অবনত করতে হয়। আমরা আশা করব, এবং এখানে সকলের দায়িত্ব আছে, আলোচনার মধ্যে এসছে সরকারের, বিরোধীদের, নাগরিক সমাজের, কিন্তু একই সঙ্গে সরকারেরই দায়িত্ব হচ্ছে সবার জন্য স্পেসটা নিশ্চিত করা, সবাই যেন নির্ভয় নিঃসংকোচে কথাবার্তা বলতে পারেন, বা তার যে গণতান্ত্রিক অধিকার সেটা চর্চা করতে পারেন। সেই অধিকার প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, সেটুকু একমাত্র ক্ষমতা এখতিয়ার কিন্তু সরকারের এবং সরকারি দলের। দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।